আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি কোশ্চেনের সমাধান দেখব। অর্থাৎ চ্যাপ্টার 3 থেকে যে কোশ্চেনগুলো সমাধান করতেছিলাম তারই পরিপ্রেক্ষিতে, তারই ধারাবাহিকতায় আমরা এখন এই কোশ্চেনটি সমাধান করব। তো কোশ্চেনটাতে দেখো আমাদের দুইটা চিত্র দেয়া আছে। তো চিত্র দুইটা থেকে আমাদের অনেক কিছু বিষয় ফাইন্ড আউট করতে হবে। তো এবার দেখো প্রথমে যে ক নম্বর কোশ্চেনটা বলছে, ক নম্বর কোশ্চেন হচ্ছে লজিক গেটের সংজ্ঞা দাও। লজিক গেটের সংজ্ঞা দাও। লজিক গেট হচ্ছে যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় লজিক গেট। যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে বা সার্কিটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় হচ্ছে লজিক গেট। খ নম্বর কোশ্চেন বলছে যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। অবশ্যই এক নয়। তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা ওয়ানকে যখন তুমি যোগ করো তখন কিন্তু তার মান হয়ে যায় 10, বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে যখন তুমি দুইটা ওয়ানকে যোগ করো তার মান কত হবে? 1। তাহলে অবশ্যই বলা যায় যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়। অর্থাৎ বাইনারি যোগে আমরা দুইটা ওয়ান নিলে পরে যোগফল হয় 10, তিনটা ওয়ান নিলে যোগফল হয় 11, বাট বুলিয়ান যোগে তুমি যতগুলোই ওয়ান নেও না কেন, যতগুলো ইনপুট ওয়ান নেও না কেন, যোগ করলে কিন্তু যোগফল 1ই হবে। তাই বলা যায় বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়। ওকে, ফাইন। এবার দেখো গ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি যে গ নাম্বার কোশ্চেনটা কি বলছে। টেবিল 1-এ কোন লজিক গেটকে নির্দেশ করে? উক্ত গেটটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। টেবিল 1-এ কোন লজিক গেটকে নির্দেশ করা হয় এবং সেই লজিক গেটটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তো টেবিল 1-এর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া যে এখানে আসলে কোন লজিক গেটকে নির্দেশ করে। দেখো এখান থেকে আমরা আগে আউটপুটটা বের করব। আউটপুট থেকে আমরা কি বের করব? ফাংশন। একটা বিষয় মনে রাখবা, ফাংশন সবসময় আউটপুটের নির্ণয় করতে হয়। ফাংশন সবসময় কি করতে হয়? আউটপুটের নির্ণয় করতে হয়। তাহলে এইখান থেকে যখনই আমরা ফাংশন তৈরি করব তাহলেই কিন্তু মূলত আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের লজিক গেট। ওকে, তাহলে এখান থেকে আমরা ফাংশন বের করব। তাহলে ফাংশন কিভাবে বের করতে হয় ভাইয়া? দেখো ফাংশন হচ্ছে আউটপুটের বের করতে হয়। ফাংশন বের করার নিয়ম হচ্ছে আমরা খুঁজে দেখব যে আউটপুটের কোথায় ওয়ান আছে, কোথায় ওয়ান আছে। এবার এই ওয়ানের এই দিকে তাকাইলাম, দেখো এখানে এর মান কত দেওয়া আছে ভাইয়া? 0, এবং বি এর মান কত দেওয়া আছে? 1। তাহলে 0 থাকলে বার হবে, অর্থাৎ এ বার, এবং বি এর মান দেখো 1 আছে, এই জন্য বিটা হচ্ছে ভালো। তারপরে দেখো আউটপুটের আর কোথাও 1 আছে কিনা, দেখো এই যে নিচে আরও একটা 1 আছে, তার মানে প্লাস দিয়ে আমরা সামনের দিকে আগাবো। এখানে দেখো এর মান কত আছে? 1, তার মানে এ ভালো। তারপরে দেখো বি এর মান কত আছে ভাইয়া? 0, তার মানে হচ্ছে বি নষ্ট, অর্থাৎ বি বার। তো এবার বলো তো যে এ বার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার, এটা দ্বারা কি বোঝানো হয়? এটা হচ্ছে এক্স অর গেট বোঝানো হয়, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি, যাকে বলা হয় এক্স অর গেট। যাকে কি বলে ভাইয়া বলো তো? এক্স অর গেট। ওকে, ফাইন। তাহলে আমরা কি পাইলাম? এ এক্সক্লুসিভ বি। এখন আমাকে কোশ্চেনে যেটা বলছে, দেখো গ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকের টেবিল 1-এ কোন লজিক গেটকে নির্দেশ করে? কোন লজিক গেটকে? এক্স অর গেটকে। এই এক্স অর গেটটাকে আমাকে এখন কি দিয়ে বাস্তবায়ন করতে হবে? নর গেট দিয়ে। এক্স অর গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু হুবহু দেখো বেসিক ক্লাসগুলোতে দেয়া আছে। তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখি, যেহেতু আমাকে এক্স অর গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললো, আমরা একটু খেয়াল করি যে আসলে এটা কিভাবে বাস্তবায়ন করব। দেখো ভাইয়া, তাহলে আমাদের গ নম্বর কোশ্চেনে বলছে যে এক্স অর গেটকে, এক্স অর গেটকে আমরা তো মূলত যে সত্যক সারণী দেওয়া আছে এখান থেকে তো এক্স অর গেটটাই খুঁজে পেলাম, তাই না? তাহলে এক্স অর গেটকে এবার হচ্ছে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। নর গেট দিয়ে বাস্তবায়ন, এক্স অর গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন। ওকে, ফাইন। তাহলে দেখো এক্স অর গেটের মানটা কি পাইছিলাম? এক্স অর গেটের মানটা পাইছিলাম হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটাকে হচ্ছে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে ভাইয়া, নর গেট হচ্ছে যেহেতু যোগের কাজ করে, সেটা বিপরীত যোগ হোক অথবা সোজা যোগ হোক, যেটাই হোক যোগের কাজ করে। তার মানে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। তুমি এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনের কোথাও যোগের বাহিরে অন্য কোনো চিহ্ন রাখা যাবে না। যোগের বাহিরে অন্য কোনো চিহ্ন রাখা যাবে না। দেখো এখানে প্রথমে এই যে গুণ আকারে আছে, তাহলে গুণটাকে তাড়ায় দিতে হবে ভাইয়া। এখানেও দেখো গুণ আকারে আছে, তাহলে এই গুণটাকেও তাড়ায় দিতে হবে। তাহলে গুণ তাড়ানোর জন্য বা গুণকে যোগ অথবা যোগকে গুণ আকারে আনার জন্য একমাত্র দায়িত্ব হচ্ছে ডাবল বার দিতে হবে। এই যে একমাত্র দায়িত্ব হচ্ছে ডাবল বার দিতে হবে। তো এখন কি করব ভাইয়া? এখন একটু খেয়াল করো, এই যে ডাবল বারের জন্য এই নিচের বারটাকে আমরা ভেঙে দিব। তাহলে নিচের বারটাকে যদি ভেঙে দেই, দেখো আমাদের এ বার বি তো পূর্বে থেকে ছিলই। তারপরে দেখো এখানে এ বি বার, এটাও তো পূর্বে থেকেই ছিল। আবার এখানে হচ্ছে আমাদের প্লাস আকারেও ছিল, প্লাসটাও ছিল। ওকে, ফাইন, বুঝতে পারলাম এইগুলো আগে থেকেই ছিল।
এবার আসলে কাহিনীটা কি হবে, আমরা এবার একটু কাহিনীটা খেয়াল করি। ভাইয়া দেখো, এই যে বারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে অর্ধেক বার এটার মাথার উপরে পড়বে, এই যে এই অর্ধেক বারটা এটার মাথার উপরে পড়বে, আর এই যে ইনটু ছিল ভাইয়া, এই ইনটুটা হয়ে যাবে প্লাস। ওকে, এবার এই অর্ধেকটা কোনটার মাথার উপরে পড়বে, এটার মাথার উপরে, আর এই যে বাকি অর্ধেক যে বারটা ছিল এটা হচ্ছে এটার মাথার উপরে পড়বে, আর ভেতরে যে এই যে ইনটু ছিল এটা কি হয়ে যাবে ভাইয়া, প্লাস। এখন দেখো, এই যে উপরের যে বারটা ছিল এটা এখানে চলে আসবে, এই যে এখানে যে উপরের বারটা ছিল এটাও এখানে চলে আসবে। দেখো, আশা করি কিন্তু এটা বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো, একটা নিয়ম আছে যে ডাবল বার উঠে যায়, ডাবল বার কি হয়, উঠে যায়, তাহলে ডাবল বার উঠে গেলে এ থাকবে, প্লাস হচ্ছে এখানে বি বার, আর এই যে মাথার উপর যে বারটা ছিল এটা তো এখানে থাকবে। তারপর দেখো এখানে প্লাস, এখানে যে এবার থাকলো, আর এই যে এটার মাথার উপরে ডাবল বার চলে গেল, তাহলে প্লাস কি থাকলো, শুধু বি, এই যে এটার মাথার উপরে বার। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমরা ফাংশনটা পাইলাম ভাইয়া, এই ফাংশনে কি একটাও যোগের বাইরে চিহ্ন আছে? নাই, কিন্তু সবগুলোই কিন্তু যোগ আকারে আছে। তাহলে এখন যদি সবগুলোই যোগ আকারে থাকে ভাইয়া, এখন তো আমাদের কোশ্চেনটা একেবারে ওয়াটার ওয়াটার হয়ে গেছে। আমরা কিন্তু এখন ইজিলি এটা সমাধান করতে পারবো। দেখো কিভাবে কিভাবে আমরা এটা বের করতে পারবো, এবার আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, তাহলে আমাদের এখন এটাকে লজিক গেটের মাধ্যমে বা লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করবো। তাহলে এই যে এ বি নিলাম, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন, এটা একটু খেয়াল রেখো, নর গেটের মাধ্যমে। তাহলে নর গেটের মাধ্যমে দেখো এখানে আছে এ প্লাস বি বার, তাহলে এটা হচ্ছে ভালো, এ নিলাম এই তার দিয়ে, তারপরে বিটা হচ্ছে বার আকারে আছে, আর নর গেট দিয়ে বার তৈরি করতে হলে চিহ্নটা হবে যে এরকম, নর গেট দিয়ে বার তৈরি করতে হলে চিহ্নটা হবে এরকম, মানে বার বললেই তোমাকে এই চিহ্নটা অঙ্কন করতে হবে, বার যখনই বলে দিবে তখনই তোমাকে এই চিহ্নটা অঙ্কন করতে হবে। এবার একটু খেয়াল করো তো ভাই, আমরা কি অঙ্কন করে ফেললাম এইখানে, মানে আসলে কি অঙ্কন করলাম একটু খেয়াল করে দেখি। এই তার দিয়ে প্রবেশ করলো এ, ওকে ফাইন, আর এই যে এইটা করা মানেই হচ্ছে এখানে হয়ে গেল আমাদের বি বার। তাহলে দেখো, উপরের তার দিয়ে যদি এ প্রবেশ করে, নিচের তার দিয়ে যদি বি বার প্রবেশ করে, এই যে আমাদের যে বিষয়টা আছে এটা হচ্ছে যোগের কাজ করে, আর এই যে যে নট গেটটা আছে এটা হচ্ছে বারের কাজ করে, এটা হচ্ছে বারের কাজ করে। ওকে ফাইন, এটা বুঝলাম। হ্যাঁ, তারপরেরটা দেখো, তারপরে আসলে কি বলছে, তারপরে যে বিষয়টা সেটা আমরা একটু খেয়াল করি। এইখানে দেখো, তারপরে যে মানটা এখানে আছে এ বার, তাহলে এ বার কেমনে নিব, এ বার নিব হচ্ছে এই যে এইভাবে ভাইয়া, এই যে এটা হচ্ছে এ বার। ওকে, এবার নিলাম। তারপর দেখো বি আছে, তাহলে বি কোথা থেকে নিব, এই যে নিচ থেকে বি নিব, নেয়ার পরে আমরা এদেরকে আবার ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে যাব, এবং এখানেও আমরা নর গেট দিব, এখানেও আমরা কি করব ভাইয়া, এখানেও হচ্ছে নর গেট দিব। ওকে, যদি নর গেট দিয়ে দিই তাহলে এই তার দিয়ে প্রবেশ করছে বি, তাহলে উপরের তার দিয়ে দেখো, এই যে উপরের তার দিয়ে কি প্রবেশ করছে, উপরের তার দিয়ে প্রবেশ করছে এবার, আর এই যে নিচের যে তার আছে এই নিচের তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে গিয়ে বি, আর এই যে অরগেটের চিহ্নটা, অরগেটের চিহ্নটা যোগের কাজ করে, আর এই যে নট গেট, এই যে নট গেট এটা হচ্ছে বিপরীত কাজ করে। ওকে, দেখো এখন কি করব, এখন এই যে দুইটা গেটের তারকে আমরা আবার ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে আসবো, আনার পরে আমরা এখানে আবার নর গেট দিব, এই দেখো আবার নর গেট, মানে নর গেটের বাইরে অন্য কোনো গেট থাকতে পারবে না। তো যদি আমরা আবারও নর গেট দিই তাহলে আসলে কি হয়, দেখো উপরের তার এই যে এই তার দিয়ে প্রবেশ করছে এ প্লাস বি বার হোল বার, অর্থাৎ উপরের তার দিয়ে প্রবেশ করছে এ, উপরের তার দিয়ে প্রবেশ করছে এ প্লাস বি বার হোল বার, অর্থাৎ এ প্লাস বি বার হোল বার, আর নিচের তার দিয়ে দেখো এই যে নিচের তার দিয়ে প্রবেশ করছে, অবশ্যই দেখা যায় যে দেখো নিচের তার দিয়ে প্রবেশ করছে বি বার প্লাস বি হোল বার, অর্থাৎ সরি এ বার প্লাস বি হোল বার। এখন এই যে ওয়ার গেট এটা হচ্ছে যোগের কাজ করে, আর এই যে নট গেট এটা হচ্ছে বারের কাজ করে। তো এবার একটু তাকায় দেখো ভাইয়া, এটা কিন্তু আমাদের চিত্রের সাথে মিলল না, অর্থাৎ চিত্রে কিন্তু হোল বার দেয়া নেই, চিত্রে কিন্তু হোল বার দেয়া নেই। তাহলে এখানে হোল বারকে তাড়ানোর জন্য আমরা কি করতে পারি, হোল বারকে তাড়ানোর জন্য আমরা আরও একটা বার দিব। তো যদি আমরা আরও একটা এখানে বার দিয়ে দিই, এটা যদিও নিচ দিয়ে অঙ্কন করব, আগে একটু বোঝায় নেই, আরও একটা যদি বার দিই এখান দিয়ে, আরও একটা যদি বার দিই তাহলে এটার মাথার উপর একটা বার বৃদ্ধি পাবে। তো ডাবল বার কেটে গিয়ে কি হবে, আলটিমেটলি হচ্ছে এটাই থাকবে, অর্থাৎ আরও একটা বার দিলে ডাবল বার চলে আসবে আর ডাবল বার কেটে যাবে। তো ডাবল বার যখন কেটে যাবে তখন কিন্তু এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, দেখো ওই যে উপরের যে মানটা এটাই কিন্তু চলে আসলো, এটাই কিন্তু চলে আসলো। তো এই হচ্ছে আমাদের বাস্তবায়নটা, এই হচ্ছে আমাদের বাস্তবায়নটা। দেখো এইটা, এই চিহ্নটাকে আসলে নিচে অঙ্কন করা উচিত,
এটা হচ্ছে উপরে অঙ্কন করা উচিত নয়, অর্থাৎ এই যে এখানে এইভাবে দেখানো উচিত, এই যে এইরকমভাবে। তো তাহলেই কিন্তু আমাদের বাস্তবায়নটা হয়ে গেল। তো এই ছিল হচ্ছে আমাদের এক্স অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। এটা অন্য অন্য বোর্ড কোশ্চেনেও দেখো সমাধান দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। তাহলে এই হচ্ছে আমাদের সমাধানটা। এবার দেখো ঘ নম্বর কোশ্চেনে কি বলছে। ঘ নম্বর কোশ্চেনের আগে সার্কিটটা আমরা একটু দেখে নিই ভাইয়া, সার্কিটটা আসলে কি বলছে দেখো। এখানে একটা সার্কিট দেওয়া আছে যার মধ্য দিয়ে টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট প্রবেশ করে। যেটা প্রবেশ করতেছে এটাকে বলা হয় ইনপুট, যেটা বের হয় এটাকে বলা হয় হচ্ছে আউটপুট, এটাকে বলে আউটপুট। এবার কোশ্চেনটা আসলে কি বলছে, কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে ইনপুট হচ্ছে টু দি পাওয়ার n সংখ্যক প্রবেশ করলো, এবং আউটপুট যেটা সেটা হচ্ছে আমাদের n সংখ্যক প্রবেশ করলো, n সংখ্যক আর কি বের হলো। হ্যাঁ, তাহলে এখানে কোশ্চেন যেটা বলছে যে n ইকুয়াল যদি 3 হয়, চিত্র 1-এর জন্য সত্যক সারণী আর সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। মানে n এর মান যদি 3 হয়, দেখো n এর মান যদি 3 হয়, তার মানে বলছে টু দি পাওয়ার n, তার মানে n এর মান যদি 3 হয়, 8টা হচ্ছে ইনপুট। ইনপুট কয়টা ভাইয়া? ইনপুট হচ্ছে 8টা। তারপরে আউটপুট কয়টা বের হবে? n এর মান যেহেতু 3, তাহলে আউটপুট হবে হচ্ছে 3টা। তাহলে ইনপুট হবে 8টা, আউটপুট হবে 3টা। এটা হচ্ছে একটা ডিকোডার মানে এনকোডারের কথা বলা হয়েছে, অর্থাৎ এনকোডারের টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট প্রবেশ করে আর আউটপুট বের হয় n সংখ্যক। এটা হচ্ছে এনকোডারের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে মানে 8টা ইনপুটের জন্য 3টা আউটপুট বের হবে। সেটার ক্ষেত্রে আমরা সত্যক সারণী এবং সার্কিট যে ডায়াগ্রাম সেটা আমরা তৈরি করব। তো এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এটা তৈরি করার জন্য ভাইয়া আমরা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটা একটু লিখলাম। তাহলে এখানে হচ্ছে 8 to 3 লাইন এনকোডার, এটাকে বোঝানো হয় 8 to 3 লাইন এনকোডার। যদিও এই টপিক্সটা এখন সিলেবাস বহির্ভূত হয়ে গেছে। এটার হচ্ছে আমরা সত্যক সারণীটা তৈরি করব কিভাবে সেটা একটু খেয়াল করে দেখো। সত্যক সারণীটা হচ্ছে ঠিক এরকম হবে। তাহলে এখানে 8টার কথা যেহেতু বলছে, তার মানে সব মিলে আমাদের 9টা রো তৈরি করতে হবে। তো এবার দেখো আমরা এখানে এইভাবে রোগুলো তৈরি করে ফেললাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমরা এখানে ইনপুট হচ্ছে যেহেতু 8টা, ইনপুট যেহেতু ভাইয়া এখানে 8টা, তাহলে আমাদের এখানে 8টা ইনপুটের জন্য 8টা কলাম তৈরি করতে হবে। ওকে, এটা হচ্ছে ইনপুটের জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখানে এনকোডারের জন্য এখানে লিখতে পারি, এখানে অবশ্যই লেখা যায় যে এটা হচ্ছে i0 থেকে শুরু করলাম, তারপরে i1। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কি i1 দিয়ে শুরু করতে পারতাম না? অবশ্যই পারতাম, সেটাও করা যাইতো। তারপর হচ্ছে i2, দেন হচ্ছে এখানে i3, i4, i5, i6, i7। এই হচ্ছে আমাদের ইনপুটগুলোর মান। ইনপুটগুলো কিভাবে পূরণ করব? ইনপুটগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা উগান্ডা মার্কার নিয়ম, একটু মনে রাখার চেষ্টা করবা। প্রথম যে আমাদের ইনপুটটা, এটার জন্য প্রথমটা 0, এটার জন্য প্রথমটা 1 আর বাকি সবগুলো 0। প্রথম ইনপুটের জন্য প্রথমটা 1 আর বাকি সবগুলো কোডে আমরা কি লিখবো? 0 লিখবো। এই যে 0। দ্বিতীয় ইনপুটের ক্ষেত্রে দ্বিতীয়টা 1, বাকি সবগুলো 0। তৃতীয় ইনপুটের জন্য 3 নম্বরটাতে আমরা 1 লিখবো, 3 নম্বর রোতে, বাকি সবগুলো এই যে 0। উপরে নিচে যেভাবেই থাকুক বাকি সবগুলো 0। 4 নম্বরের জন্য 4 নম্বর হচ্ছে যে রোটা আছে সেখানে 1, বাকি সবগুলো 0। 5 নম্বরের জন্য 5 নম্বরটাতে 1, বাকি সবগুলো 0। 6 নম্বরের জন্য 6 নম্বরটাতে 1, বাকি সবগুলো ভাইয়া এই যে 0 দ্বারা পূরণ করে দেব। 7 নম্বরের জন্য 7 নম্বরটাতে 1, বাকি সবগুলো 0। ওকে, 8 নম্বরের জন্য 8 নম্বরটাতে 1, বাকি সবগুলো 0 দ্বারা পূরণ করে দেব। ওকে, 0 দ্বারা পূরণ করা শেষ। এবার আমাদের হচ্ছে আউটপুটের মানগুলো নিতে হবে। তো এটা হচ্ছে আউটপুটের মানগুলো নিব। তাহলে আউটপুটের মানগুলো কিভাবে নিব? আউটপুটের মানগুলো হচ্ছে উগান্ডা টাইপের নেব। এখানে মনে করো এ ধরলাম, এখানে বি ধরলাম, এখানে সি। এটা হচ্ছে আউটপুট। এটাও একটু লিখে দেই, এটা হচ্ছে ভাইয়া আউটপুট। তাহলে আউটপুট নিতে হয় শেষ থেকে 0 1 দ্বারা শুরু করতে হয়। 0 1 0 1 0 1 0 1। এত সময় জানতে হচ্ছে ইনপুট নিতে হয় 0 1 দিয়ে, বাট এখন আউটপুটও হচ্ছে আমরা 0 1 দিয়েই শুরু করব। তারপরে হচ্ছে এখানে 0 0 1 1, ওই যে পূর্বের নিয়মের মতোই আর কি, 0 0 1 1। তারপরে হচ্ছে এখানে দেখো 4টা 0, তারপরে হচ্ছে কি ভাইয়া 4টা 1। ওকে ফাইন, তাহলে 4টা 0 4টা 1 নিয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের সত্যক সারণী তৈরি হইল ভাইয়া। এটা হচ্ছে আমাদের সত্যক সারণী, এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে এটাকে বলা হয় সত্যক সারণী, এনকোডারের সত্যক সারণী। তো 2 নম্বর পয়েন্টে আমাদের লাগবে হচ্ছে ফাংশন।
2 নম্বর পয়েন্টে বের করতে হবে ফাংশন, তারপরে হচ্ছে লজিক সার্কিট। তাহলে ফাংশন বের করতে হয় সবসময় আউটপুটের, একটা বিষয় মনে রাখবা, ফাংশন সবসময় আউটপুটের বের করতে হয়। তাহলে এখানে আউটপুট আছে হচ্ছে এ বি আর সি, তাহলে এর ফাংশন বের করব, বি এর ফাংশন বের করব এবং সি এর ফাংশন বের করব। তো ফাংশন সবসময় কি করব, আউটপুটের বের করব। ওকে ফাইন, আউটপুটের ফাংশন বের করতে হয়। তাহলে এর ভেতরে একটু তাকায় দেখো তো ভাইয়া কোথায় 1 আছে, এই যে এখানে 1 আছে। এখন তুমি ইনপুটের দিকে তাকাও, ইনপুটের দিকে তাকায় দেখো তো কোথায় 1 আছে, এটা হচ্ছে i4 এ 1 আছে, তার মানে এই যে এখানে মানটা হবে i4, তারপরে প্লাস, তারপরে প্লাস। এবার দেখো তো যে এর আর কোথায় 1 আছে, এই যে নিচে আরেকটা 1 আছে। এবার ইনপুটের দিকে তাকায় দেখো তো কোথায় 1 আছে, এই যে এখানে 1 আছে, অর্থাৎ এটা হচ্ছে i5 এ 1 আছে। তাহলে এখানে কত হবে, i5। এবার একটু তাকায় দেখো তো যে আর কোথায় 1 আছে ভাইয়া, এই যে এখানে 1 আছে, অর্থাৎ এর এখানে 1 আছে, সেটা কোথায়, সেটা হবে হচ্ছে i6। তাহলে আমরা এখানে প্লাস দিয়ে লিখবো হচ্ছে i6, তারপরে প্লাস। এবার তাকাও যে এর আর কোথায় 1 দেয়া আছে ভাইয়া, আর দেয়া আছে হচ্ছে এই যে এখানে, এই যে এখানে। তাহলে এটার মান কত হবে, এটা হচ্ছে i7। তাহলে এই যে এখানে লিখলাম i7। এই হচ্ছে আমাদের মানগুলো বের করার যে নিয়ম, এই হচ্ছে মানগুলো বের করার নিয়ম। তাহলে তুমি এইভাবে পর্যায়ক্রমিকভাবে মানগুলো বের করে ফেলবা, পর্যায়ক্রমিকভাবে মানগুলো বের করার চেষ্টা করবা। তাহলে বি এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, বি এর কোথায় 1 আছে, এই যে এইখানে। তাহলে ইনপুটের দিকে তাকায় দেখো তো কোথায় 1 আছে, i2-তে আছে, তাহলে এই যে এখানে লিখলাম i2, তারপরে প্লাস। আর কোথায় 1 আছে, 1 আছে হচ্ছে ভাইয়া এটা i3-তে, তাহলে এই যে প্লাস i3 লিখলাম, i3 প্লাস। তারপরে দেখো আর কোথায় 1 আছে, এই যে ওইখানে 1 আছে, এই 1টা কোথায়, এটা হচ্ছে i6-এ আছে, তাহলে i6 প্লাস এখানে হচ্ছে সেটা i7। তারপরে সি এর মানটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো কোথায় 1 আছে, এইখানে, তার মানে এটা কত হবে, i1 হবে ভাইয়া, এই যে i1 লিখলাম। তারপরে প্লাস আর কোথায় 1 আছে সি এর, এই যে এখানে 1 আছে, এই রোতে কোথায় আছে, i3-তে, তাহলে এই যে এখানে লিখলাম i3। তারপরে কোথায় 1 আছে, এই যে এখানে, তাহলে এইদিকে যদি আমি তাকাই i5-এ 1 আছে, অর্থাৎ এখানে হবে i5। তারপরে দেখো লাস্ট এই যে এইখানে 1 আছে, তাহলে এটার হচ্ছে ইনপুটের কোথায় 1 আছে, ইনপুটে আছে হচ্ছে i7, তাহলে এই যে এইখানে লিখলাম i7। এটা হচ্ছে আমাদের যে ফাংশনটা বের করা হয়ে গেল। দেখো এখানে যদি আমরা সমাধান দেখি, সেখানেও কিন্তু এইভাবেই মানগুলো বের করে দেওয়া আছে। এই যে এখানে যদি ওরা এখানে ধরা হয়েছে d1 d2 d3, ব্যাপার না, বিষয়টা হচ্ছে একই। তো তুমি যেটাই ধরো না কেন মানটা কিন্তু একই বের হবে। এই যে এখানে d1 d2 d3 এইভাবে ধরা শুরু করছে, এবং এর মানে ওরা ধরছে e1 e2 e3, আমরা হচ্ছে এখানে প্রকাশ করছি a b c ধারা। তাহলে মানটা কিন্তু একই রকম, জাস্ট এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে মানটা বের করে ফেলছি, আমি একটা পয়েন্ট দেখাই দিই, বাকিগুলো করতে পারবা। তাহলে ফাংশন থেকে আমাকে ফাংশন মূলত বের করতে বলে নাই, ফাংশন না বের করলে আমরা সার্কিটটাও তৈরি করতে পারবো না, এই জন্য মূলত আমরা ফাংশনটাকে বের করে ফেলছি। হ্যাঁ, তাহলে এবার দেখো ভাইয়া, এবার আমরা কি করব, এবার হচ্ছে ডায়াগ্রাম তৈরি করব বা লজিক সার্কিট তৈরি করব। এবার হচ্ছে লজিক সার্কিট। লজিক সার্কিট কিভাবে তৈরি করব ভাইয়া, দেখো তো এখানে হচ্ছে আমরা এ বি সি, অর্থাৎ কি কি মান লাগবে, i1 থেকে শুরু করে i7 পর্যন্ত লাগবে। তাহলে এখানে লিখলাম i1, তারপরে হচ্ছে i2, তারপরে হচ্ছে i3, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া i4, তারপরে হচ্ছে গিয়ে i5, তারপরে হচ্ছে গিয়ে i6, তারপরে হচ্ছে গিয়ে i7। আমি একটা জাস্ট দেখায় দিব ভাইয়া, বাকিগুলো তোমরা আশা করি পর এইভাবে নিয়ে নিয়ে করতে পারবা। তাহলে এর মানটা আমরা বের করবো, এখানে আছে i4, তাহলে i4 থেকে নাও, এই যে i4 এর তার। তারপর দেখো i5 আছে, তাহলে i5 থেকে এই যে নিলাম। তারপর দেখো এখানে i6 দেয়া আছে, তার মানে i6 থেকে এই যে নিলাম। তারপরে দেখো i7 দেয়া আছে, তার মানে এই যে i7 থেকে এখান থেকে নিলাম। তাহলে এই যে চারটা আমাদের ইনপুটগুলো, এগুলো কিন্তু প্রত্যেকেই যোগ আকারে আছে। তাহলে যোগ থাকলে কোন গেট হবে, শুভ দৃষ্টির গেট, অর্থাৎ অর গেট। তাহলে চিহ্নটা হচ্ছে শুভ দৃষ্টির মতো। এই যে এটা হচ্ছে এর মান পাইলাম, এটা হচ্ছে এর মান পাইলাম। বাকিগুলোও সেম ভাবে তুমি বের করতে পারো ভাইয়া, একইভাবে। দেখো আমি যদি বিয়েরটা একটু খেয়াল করে দেখায়ও দিই, যে যদি একটু বিয়েরটা একটু খেয়াল করো, তাহলে আসলে কি হবে, বি এর মানটা যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে আসলে কি হবে, সি এর মানটা বের করতে পারবা। বি এর মান বলছে i2, তার মানে i2 এর তার কোনটা, এটা। তারপরে বলছে ভাইয়া দেখো i3 এর মান হচ্ছে এই যে এটা। তারপরে i6 এর মান হচ্ছে এটা। তারপরে i7 এর তার হচ্ছে এটা। তাহলে এদেরকেও যেহেতু যোগ আকারে আছে, আমরা অর গেট দিব, অর গেট দিয়ে এটা হচ্ছে আমরা বি এর মান বের করে ফেললাম, এটা হচ্ছে বি এর মান বের করে ফেললাম। তো এইভাবে পর্যায়ক্রমিকভাবে তুমি সি এর মানটা বের করতে পারবা। জিনিসটা কিন্তু বেশি কঠিন ছিল না, একেবারেই দেখো ইজি। এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো। তুমি যদি মনে করো যে এটা হচ্ছে, দেখো আমাদের স্লাইডেও দেয়া আছে, মানে কোশ্চেনের অ্যান্সারেও দেয়া আছে,
আর আমি এটাকে একেবারে ইন ডিটেলস তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের এনকোডারের যে সত্যক সারণী, তারপরে ফাংশন বের করার নিয়ম, তারপরে এটা হচ্ছে লজিক সার্কিট বের করার নিয়ম। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটার সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা কোশ্চেনের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।